আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। এইচএসসি ফাউন্ডেশন ক্লাস বাংলা দ্বিতীয় পত্র। আমাদের আজকের টপিক উপসর্গ। এই উপসর্গ টপিক নিয়ে থাকছি আমি শাহিদ রহমান রাহাত, শিক্ষার্থী বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। চলো তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তাহলে আমাদের শুরুতেই কথা হলো উপসর্গ। উপসর্গ কি তার সংজ্ঞা আমরা সরাসরি কোনো সংজ্ঞা দিব না। আমরা দেখব যে উপসর্গকে আসলে আমরা কিভাবে কি কাজ করে সেটা সরাসরি দেখব। তাহলে আমরা একটা যদি শব্দ লিখি, আমরা যদি একটা শব্দ লিখি হার, এই শব্দের সাথে আমরা অনেকগুলো লেজুর লাগায় দেব। আমরা যদি বলি আ এর সাথে লাগিয়ে দিলাম, এর যদি সাথে বলি আ উপ, তারপরে অনা, তারপর পরি, তারপর বি। এই যে কিছু শব্দাংশ, এদের কিন্তু নিজের অর্থ আমি যদি সারাদিন বলি বি, 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 তারপরে পরি, 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 হ্যাঁ? বা আ, 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 উপ, এদের কোনো কিন্তু অর্থ দিচ্ছে না। কিন্তু এই যে শব্দ, এই শব্দের সাথে যখনই সে বসছে, অর্থাৎ এই শব্দের আগে এগুলো বসছে, তখন দেখো বির সাথে আহার যুক্ত হয়ে কি হচ্ছে? বিহার। আবার পরি, তার সাথে হার যুক্ত হয়েছে পরিহার। আবার তার সাথে হার যুক্ত হয়ে আহার। তারপর হার যুক্ত হয়ে উপহার। আবার অনা, তার সাথে হার যুক্ত হয়ে অনাহার। তাহলে স্পষ্টত আমরা এখানে কি দেখতে পেলাম? আমরা কোনো সংজ্ঞা দিচ্ছি না। আমরা জাস্ট দেখছি যে কি? হার একটা নরমাল শব্দ, যে নিষ্পাপ, তার কোনো পাপ নাই, সে এখানে এসে বসেছিল, হ্যাঁ, কারো সাথে কোনো কথা বলেনি, ওর আগে এসে বি যুক্ত হয়ে গেছে বিহার। আবার পরি যুক্ত হয়েছে পরিহার, যুক্ত হয়ে গেছে আহার। এভাবে উপহার, অনাহার। হারের কিন্তু কোনো দোষ নেই, কিন্তু হারের সাথে কিন্তু এই শব্দগুলোর কোনো সম্পর্কও নেই। আবার এদেরও কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে এরা কি এমন কাজ করেছে যার কারণে এরকম হচ্ছে? হ্যাঁ, এটাই হলো উপসর্গ, যে মূল শব্দের, হার হলো মূল শব্দ। হার কি? এটা হলো মূল শব্দ। তাহলে এই যে মূল শব্দ, তার পূর্বে বসে, কোথায়? মূল শব্দের পূর্বে। মূল শব্দের পূর্বে কারা বসছে? কিছু শব্দাংশ। কিছু শব্দাংশ। কেমন শব্দাংশ? অর্থহীন। অর্থহীন শব্দাংশ। এই যে কিছু অর্থহীন শব্দাংশ মূল শব্দের পূর্বে বসে কিছু শব্দ গঠন করেছে, নতুন শব্দ গঠন করেছে। এই যে নতুন শব্দ গঠন করেছে কারা? এই যে কিছু অর্থহীন শব্দাংশ। এই যে অর্থহীন শব্দাংশগুলো আছে, এই অর্থহীন শব্দাংশগুলো, এদেরকেই বলা হচ্ছে উপসর্গ। উপসর্গ। ওকে, তাহলে উপসর্গ কি? এমন কিছু অব্যয়সূচক অর্থহীন শব্দ যা মূল শব্দের পূর্বে বসে, কোথায়? মূল শব্দের পূর্বে বসে নতুন অর্থ তৈরি করে। কি করে? নতুন শব্দ তৈরি করে। আমরা অর্থ না লিখে আমরা বলি নতুন শব্দ তৈরি করে। তাহলে উপসর্গ কাকে বলে? একটি একটি না, অনেকগুলো বা কিছু শব্দাংশ যাদের কোনো অর্থ নেই, তারা মূল শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করলো, তাদেরকে বলা হচ্ছে উপসর্গ। তাহলে উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন করা। আমরা যদি এখন অন্যভাবে বলি যে উপসর্গ বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, তাহলে যেহেতু শব্দ তৈরি করছে তার মানে নিশ্চয় শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে এখানে আমরা লিখি শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তাহলে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব কি? উপসর্গ হলো শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এটি শুধু এইচএসসি না, অ্যাডমিশনের জন্য এই ধরনের ইনফরমেশন জরুরি। এরপরে তাহলে উপসর্গের যে আমরা বললাম শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এবং উপসর্গের কাজ কি? নতুন শব্দ তৈরি করা। এবং উপসর্গ কোথায় বসে? মূল শব্দের পূর্বে বসে। তাহলে আপাতত আমরা এই ইনফরমেশন গুলো পেয়ে গেলাম। আশা করি তোমরা উপসর্গ কি,
কাকে বলে এবং এর উদাহরণ এবং এটা কিভাবে ফাংশন করে তোমরা বুঝেছো। এরপরে আমরা যাই যে এই যে মূল শব্দ নতুন শব্দ তৈরি করলো, এই নতুন শব্দতে আসলে কি, কি ঘটছে? নতুন একটা শব্দ আমরা দেখছি সেখানে কি, কি ঘটছে? নতুন অর্থের সৃষ্টি হয়। নতুন একটা অর্থের সৃষ্টি হয়। কারণ আমরা দেখি যে হাড়ের সাথে আ লাগিয়ে আহার হয়ে গেছে। হাড়ের সাথে কিন্তু আহারের কোনো সম্পর্ক নেই। কিংবা অনাহারের সাথে হাড়ের কোনো সম্পর্ক নেই। কিংবা বিহারের সাথে কিন্তু হাড়ের সম্পর্ক নেই। তাহলে আমরা বলছি যে এই যে প্রসেস গুলো, এই প্রসেস গুলোতে কি হয়? নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি হয়। মানে নতুন। এই যে হাড় থেকে উপহার হয়ে গেল। হার এবং উপহার নতুন একটা অর্থ দিচ্ছে। হার মানে তো হেরে যাওয়া। হেরে গেলে কি উপহার দেয় বা এরকম কোনো সম্পর্ক আছে? নো। এরকম কোনো সম্পর্ক নেই। জাস্ট একটা শব্দের পূর্বে বসে একটা নতুন অর্থ দিচ্ছে। এরপরে আছে শব্দের অর্থ পরিপূর্ণ হয়ে ওঠে। শব্দের অর্থ কি হয়? পরিপূর্ণ হয়ে ওঠে। যেমন ত্যাগ থেকে পরিত্যাগ। ত্যাগ মানেও ত্যাগ করা, ত্যাগ মানেও কি? ওটা বাদ দেয়া। মুছে ফেলা। আবার পরিত্যাগ মানেও মুছে ফেলা। কিন্তু পরিত্যাগ বলতে আরেকটু পরিপূর্ণতা বোঝায়। আরেকটু পূর্ণ বোঝায়। এরপরে তাহলে অর্থ পরিপূর্ণ করে, অর্থ সম্প্রসারিত করে। যেমন পূর্ণ, আবার সম্পূর্ণ। আমি যদি বলি এটা যদি একটা গ্লাস হয় এবং গ্লাসে যদি পানি থাকে, এই গ্লাসে পানি পূর্ণ। আবার যদি বলি এই গ্লাসে পরিপূর্ণ পানি আছে। তার মানে পূর্ণ আর পরিপূর্ণ, পরিপূর্ণ দ্বারা ওই পূর্ণটাকে আরো একটু বেশি বোঝায়। তাহলে এখানে ওই অর্থটাকে কি করছে? সম্প্রসারিত করছে। আবার দেখো শব্দের অর্থের সংকোচন ঘটায়। অর্থের কি করে? সংকোচন ঘটায়। এই যে সংকোচন, যেমন নজর থেকে সুনজর। আমি যদি বলি নজর, নজর বললে কিন্তু সব নজরই বোঝায়। মানে সব দেখা, ভালো নজর, খারাপ নজর, মানে আ হিংসাত্মক নজর বা যেকোনো নজর, সব নজরই বোঝায়। কিন্তু যখন এখানে বলছিস নজর থেকে উপসর্গ যুক্ত হয়ে সুনজর হয়ে গেল, তখন কিন্তু একটা স্পেসিফিক নজর বোঝাচ্ছে। তার মানে ওর বাউন্ডারিটা ছোট হয়ে আসলো। এজন্য এটাকে বলা হয় শব্দের অর্থের সংকোচন। আবার শব্দের অর্থের পরিবর্তন ঘটে। একদম অর্থের পরিবর্তন ঘটে। যে ওই শব্দের সাথে বসে ওই শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। এখানে নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি করে। এটা কিন্তু সেম না। যেমন হারের সাথে উপহারের কোনো সম্পর্ক নেই। কিন্তু হাজিরের সাথে গড় হাজিরের একটা সম্পর্ক আছে। কিন্তু অর্থটা চেঞ্জ করে দিছে। কেমন? যে হাজির মানে হলো উপস্থিত হওয়া, আর গড় হাজির মানে হলো এলোমেলো উপস্থিত হওয়া। মানে রেগুলার আসে না। ওই সপ্তাহের মধ্যে ৪ দিন আসে, ৩ দিন আসে না। আবার পরের সপ্তাহে ২ দিন আসে, ৬ দিন আসে না। এইভাবে আসলে এটাকে বলা হয় গড় হাজির। তাহলে শব্দের অর্থের যে পরিবর্তন সেটিও কিন্তু উপসর্গের কাজ। তাহলে উপসর্গ যুক্ত হলে শব্দের নিম্নোক্ত ৫ ধরনের যে পরিবর্তন ঘটে। একটা নতুন শব্দের তৈরি হয়, অর্থবোধক শব্দ, আবার অর্থ পরিপূর্ণ হয়, সম্প্রসারিত হয়, সংকোচন ঘটে এবং অর্থের পরিবর্তন ঘটে। এরপরে আছে উপসর্গের শ্রেণীবিভাগ। আমরা বাংলা ব্যাকরণে যত টপিক পাবো সব টপিকের অনেকগুলো শ্রেণীবিভাগ আছে। কিন্তু ভয়ের কারণে উপসর্গের শ্রেণীবিভাগ খুবই কম। আমরা মাত্র ৩ টা শ্রেণীবিভাগ। আমাদের উপসর্গের শ্রেণীবিভাগ মাত্র ৩ টি। ১ নাম্বার হলো খাঁটি বাংলা উপসর্গ। ১ নাম্বার হলো খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ। ২ নাম্বার হলো তৎসম বা সংস্কৃত উপসর্গ। ৩ নাম্বার হলো বিদেশি উপসর্গ। তাহলে খাঁটি বাংলা উপসর্গ হলো বাংলা শব্দের পূর্বে যেই অর্থহীন শব্দাংশ যুক্ত হয় সেগুলোকে বলা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। তৎসম শব্দের পূর্বে যে অর্থহীন শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোকে বলা হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। এরপর বিদেশি শব্দের পূর্বে যে অর্থহীন শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে সেগুলোকে বলা হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ বলতে তো বিদেশ বলতে তো শুধু একটা দেশ বোঝায় না, অনেক দেশ আছে। তাহলে বিদেশি উপসর্গের মধ্যে আবার কয়েকজন আছে, যেমন ফার্সি আছে, আরবি আছে, পার্সি, আরবি, আর কে আছে? ইংরেজি, এরপরে আছে হলো হিন্দি। হিন্দি আর উর্দু এখানে একই, উর্দু। তাহলে
আমরা উপসর্গকে বলছি ৩ প্রকার। উপসর্গ কত প্রকার? ৩ প্রকার। একটা হলো খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গের মধ্যে আছে ফার্সি, আরবি, ইংরেজি, উর্দু বা হিন্দি। এই যে এই কয়টা প্রকারভেদ। তাহলে উপসর্গ শ্রেণীবিভাগ সহজে আমরা বুঝে ফেললাম। এরপর আছে খাঁটি বাংলা উপসর্গ কোনগুলো? খাঁটি বাংলা উপসর্গ অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কত, কুনি, পাতি, বি, ভর, রাম, শ, সা, সু, হা। এখন কথা হতে পারে যে এগুলো আমি পড়বো কিভাবে? তুমি এইগুলোকে মুখস্থ করে ফেলবা যে এইগুলো খাঁটি বাংলা উপসর্গ। তাহলে এই যে এই পর্যন্ত একটা মার্কিং করে দিলাম যে এই লাইনটাকে একবারে উচ্চারণ করার চেষ্টা করবা। অ, অঘা, অজ, অনা, আ, অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, আর, আন, আব, ইতি, উন, কত, কুনি, পাতি, বি, কত, কুনি, পাতি, বি, ভর, রাম, শশা, সুহা। এটা এক টানে মুখস্থ করে ফেলার চেষ্টা করবে। মানে বারবার পড়ার মাধ্যমে তোমার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আছে সংস্কৃত বা তৎসম উপসর্গ। দেখো খাঁটি বাংলা উপসর্গ এখানে কয়টা পেয়েছি? খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা কত? খাঁটি বাংলা উপসর্গ সংখ্যা হলো ২১ টি। এবং তৎসম বা সংস্কৃত এই উপসর্গের সংখ্যা হলো ২০ টি। ওকে দেখো প্র, পরা, অপ, সম, নি, আ, উপ, অব, অনু, নির, দূর, বি, অপি, অভি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি। তাহলে এই যে আমরা এখানে যেগুলো পেলাম সংস্কৃত, কিছু পেলাম খাঁটি বাংলা। এখন কথা হচ্ছে যে দেখো এখানেও নি আছে, এখানেও নি আছে, আবার এখানেও বি আছে, এখানেও বি আছে, তারপরে এখানেও সু আছে, আবার এখানেও সু আছে, এখানেও আ আছে, এখানেও আ আছে। তাহলে দেখো খাঁটি বাংলা এবং তৎসম উভয় উপসর্গের শ্রেণী প্রকারভেদের মধ্যে ৪টা কমন যে আ, সু, বি, নি। তাহলে এই দুইটা থেকে কমন কে? এই দুইটা থেকে কমন হলো ৪টা। একটা হলো আ, সু, বি এবং নি। এই ৪টা উপসর্গ হলো খাঁটি বাংলার মধ্যেও আছে, সংস্কৃত বা তৎসমের মধ্যেও আছে। এই ৪টা উপসর্গগুলা কিভাবে দেখলে আমরা তৎসম বুঝবো এবং কিভাবে দেখলে বুঝবো যে সংস্কৃত, সেই টপিকে আমরা একটু পরে চলে যাব। এবার আছে ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গগুলো তুমি একটা মানে এগুলো আসলে কোনো ছন্দ দিয়ে না। নরমালি তুমি বারবার পড়ার মাধ্যমে তোমার মাথার মধ্যে গেঁথে ফেলবা। যে এইখানে যে কারদর না নিম ফি বদবে বর্বকম। তাহলে এই যে এখানে একটা লাইনে তুমি পড়ে ফেলবা কারদর না নিম ফি বদবে বর্বকম। আর আরবি উপসর্গ হলো আম, খাস, লাগর, বাজে, খয়ের। আর ইংরেজি উপসর্গ ৪টা ফুল, হাফ, সাব, হেড। আর উর্দু বা হিন্দি উপসর্গ এখানে আমরা ২টা পাচ্ছি হর আর হলো হরেক। তাহলে এই যে মোট উপসর্গ, উপসর্গকে তুমি একদম স্পেসিফিক যে উপসর্গ কয় প্রকার, উপসর্গ কয় প্রকার এইটা পরীক্ষায় আসলেও আসতে পারে যদি তুমি লিখো আরকি। কিন্তু যদি উপসর্গে ওই যে বলে যে আরবি উপসর্গ কয়টি কিংবা ফার্সি উপসর্গ কয়টি, এগুলোর স্পেসিফিক কিছু প্রকারভেদ আমাদের বইতে দেয়া আছে কিন্তু এখন আর সংখ্যা উল্লেখ করা নাই। কেন নিত্য নতুন উপসর্গ অনেক সময় যোগ হয়ে যায়। ওকে। আমরা এখানে যে ছিলাম ফার্সি উপসর্গ আমরা পড়েছি, আরবি উপসর্গ দেখেছি, ইংরেজি দেখেছি, উর্দু বা হিন্দি দেখেছি। এগুলো আমাদেরকে নিজেদেরকে আত্মস্থ করে নিতে হবে। কিন্তু উপসর্গের যে মূল আলোচনা, সেই মূল আলোচনায় আমরা চলে যাব যে খাঁটি বাংলা উপসর্গ। উপসর্গ আসলে আমরা পড়বো কিভাবে? আমরা তো ওই যে অ, ঘ, জ, না, আ, আর, আন, আব, ইতি, কত, কুনি, পাতি, বি, ভর, রাম, শ, সা, সু, হা। এই যে এইগুলো উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, এগুলো আমাদের মাথার মধ্যে আছে। হ্যাঁ ভাইয়া ভালো কথা, এগুলো দেখলে আমরা চিনি। কিন্তু পরীক্ষায় আসলে কিভাবে লাগবে? অ্যাডমিশন টেস্টে একভাবে প্রশ্ন আসে, আবার এইচএসসি তে অন্যভাবে প্রশ্ন আসে। যেহেতু আমরা প্রথমে এইচএসসি কে ফলো করব, এইচএসসি তে আসলে কিভাবে আসতে পারে সেটা একটা দেখব। তারপরে হলো অ্যাডমিশনে কিভাবে আসতে পারে। তো এখন থেকে আমরা সব শিখে ফেলবো। যেমন দেখো, প্রথমেই একটা হলো অ। অ একটা উপসর্গ। গুড। তাহলে অ উপসর্গ এখানে বলছে অকেজো, অপয়া, অগো, ছালো। এই যে আমাদের অনেক সময় পরীক্ষায় আসবে যে অ উপসর্গ দিয়ে এইচএসসির কথা বলছি আমি। এইচএসসি বোর্ড পরীক্ষা অনেক সময় আসে অ উপসর্গ দিয়ে শব্দ গঠন করে দেখাও বা
তিনটা উপসর্গ দিয়ে বলবে অঘা অজ অনা, বা চারটা উপসর্গ দিয়ে বললো যে এই চারটা উপসর্গ দিয়ে শব্দ গঠন করো এবং উপসর্গের প্রকারভেদ লিখো। এই ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষায় হতে দেখা যায়। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বেশিরভাগ প্রশ্নই আসে হলো অর্থদ্যোতকতা এই নির্ভর। তাহলে আমরা অর্থদ্যোতকতা এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দেব, সর্বোচ্চ গুরুত্ব দেব যে এখন থেকে যদি তুমি অর্থদ্যোতকতাগুলো পড়তে থাকো তাহলে তোমার অ্যাডমিশন টেস্টটি অনেক বেশি সহজ হবে। তাহলে দেখো অতে অ শব্দটি কেজো, এই শব্দের পূর্বে অ বসে এখানে অকেজো হয়ে গেছে। আবার পয়া শব্দের আগে অ বসেছে, আবার অগোছালো শব্দের আগে অ বসেছে। তাহলে অ বসে তিনটা আলাদা শব্দ দেখছি এবং এই শব্দগুলা কি অর্থ প্রকাশ করতেছে? নিন্দিত অর্থ। অর্থাৎ এই যে এই শব্দটি, এই শব্দাংশটি, নরমালি একটা শব্দাংশ এই শব্দাংশ এটার কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। যেহেতু উপসর্গ আমরা বলছি, উপসর্গের সংজ্ঞাতেই আমরা বলেছি যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে উপসর্গের যদি নিজস্ব অর্থ না থাকে তাহলে ওর কি আছে? ওর আছে হলো অর্থদ্যোতকতা। অর্থদ্যোতকতা বা অর্থদ্যোতনা, শুধু দোতনা, এর অর্থ হলো যে নতুন অর্থ দেওয়ার ক্ষমতা আছে। অ এর নিজের কোনো অর্থ নেই, কিন্তু কেজো শব্দের আগে অ লেগে কি হয়েছে? অকেজো, মানে কোনো কাজের না। তাহলে এইখানে এই উপসর্গটা কি অর্থ দিচ্ছে? নিন্দিত অর্থ দিচ্ছে। অগোছালো, যে বলা হয় এই যে এই লোকটা খুব অগোছালো। তাহলে এই যে লোকটা খুব অগোছালো, তাহলে এটা একটা নিন্দা প্রকাশ পাচ্ছে এবং এই নিন্দাটা প্রকাশ পাচ্ছে কেন? গোছালো, গোছালো শব্দটার শুরুতে অযুক্ত হয়ে গেছে কি? অগোছালো, অর্থাৎ নিন্দিত প্রকাশ হচ্ছে। তাহলে এই অটা নিজের কোনো অর্থ নেই, কিন্তু অন্য একটা শব্দের পূর্বে বসে যে অর্থ দিচ্ছে সেটাকেই বলা হচ্ছে অর্থদ্যোতনা। তাহলে নিন্দিত অর্থে অকেজো, অপয়া এবং অগোছালো। এরপরে দেখো উপসর্গ কখনো অভাব দিচ্ছে, যে অচিন মানে চিনার অভাব, চেনার অভাব অচিন। আবার অজানা, জানার অভাব। অথই, যেখানে থই নাই, অথই শব্দের থই বলতে তল নাই। ওই যে নদীতে বা সুইমিং পুলে তোমরা যখন গোসল করবে দেখবে যে ওই যে পায়ের নিচে যখন মাটি না থাকে বা কোনো সারফেস না থাকে তখন সেটাকে আমরা বলি অথই, যে থই নাই, তল নেই। তো এই যে অভাব, দিয়ে এখানে অভাব বুঝেছে। অজানা মানে জানার অভাব। তাহলে এই উপসর্গটার কিন্তু নিজের অর্থ নেই, কিন্তু ওই জানা শব্দের পূর্বে বসে একটা অর্থ দিচ্ছে এবং এই অর্থটা কি অর্থদ্যোতনার সৃষ্টি করতেছে? অভাব। এটিই হলো উপসর্গ। তো পরীক্ষায় কেমন হয়ে প্রশ্ন আসতে পারে? অ্যাডমিশন টেস্টের যে প্রশ্নগুলো এমন হয় যে অজানা শব্দের উপসর্গটি কি অর্থ দিচ্ছে? তখন তোমাকে বলতে হবে, অপশনে থাকবে অভাব অর্থ দিচ্ছে। ওখানে অভাব, ক্রমাগত, বোকা, নিন্দিত বিভিন্ন অর্থ দেয়া থাকবে। অপশন দেয়া থাকবে। সেখান থেকে তোমাকে একটা সিলেক্ট করতে হবে। তাহলে উপসর্গ পড়ার আদব কায়দা কি তোমরা বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো ক্রমাগত শব্দ। ঝোর, আবার অঝোরে। তাহলে অঝোরে এই শব্দগুলো দ্বারা ক্রমাগত বোঝানো হচ্ছে। আমরা বলি অঝোরে বৃষ্টি পড়ছে, অঝোরে কান্না করছে। তাহলে অঝোরে মানে কি? ক্রমাগত, কন্টিনিউয়াসলি সে কান্না করতেছে। তাহলে এই উপসর্গটা কি কয়টা অর্থদ্যোতনার সৃষ্টি করেছে এখানে? ৩ টা অর্থদ্যোতনার সৃষ্টি করেছে। রাইট? তাহলে আবার অঘা। অঘা শব্দটি একটাই অর্থদ্যোতনার সৃষ্টি করেছে, সেটা হলো বোকা অর্থে। অঘারাম, অঘাচণ্ডী। এই যে অনেক সময় যে বোকা মানুষকে অঘারাম বলে, "এই অঘারাম, তুমি এটা বুঝো না?" তাহলে অঘারাম। তাহলে অঘারাম শব্দটার পূর্বে অঘা যুক্ত হয়ে এই অঘা দ্বারা কি বোঝানো হইছে? যে বোকা অর্থ। আবার অঘাচণ্ডী, অঘাচণ্ডী দ্বারাও বোকা অর্থ বুঝায়। তাহলে অঘা দ্বারা এখানে বোকা অর্থ দিচ্ছে। এরপরে দেখো অজ। অজ মানে নিতান্ত বা মন্দ অর্থে, যে অজ মূর্খ মানে নিতান্তই মূর্খ। অজপাড়াগা মানে এই যে মন্দ, মানে অজপাড়াগা মানে কি একদম আহ, অনেক দূরের একটা গ্রাম, যেখানে একদম কোনো রাস্তাঘাট ঠিক মতো নাই, অনেক ভিতরে মোবাইলের নেটওয়ার্ক টেটওয়ার্ক কিছু নেই, এরকম অজপাড়াগা বলে। আবার অজ পুকুর, যে পুকুর আসলে পরিত্যক্ত পুকুর, ওখানে কেউ যায় না, কিংবা অনেক দিন ধরে পানি বদলানো হয় না, মাছ চাষ হয় না, কিছু হয় না, জাস্ট ওটা একটা কেমন একটা পড়ে থাকা পুকুর। তাহলে এই যে অজ শব্দটা, এই যে পুকুরের আগে বসে অজ পুকুর হয়ে এই শব্দটাকে কি অর্থদ্যোতনার সৃষ্টি করছে? নিন্দিত, যে এই শব্দটার দ্বারা নিন্দা প্রকাশ পাচ্ছে। এরপরে দেখো অনা। অনা শব্দটাও ৩ টা অর্থ দিচ্ছে। দেখো অনা, যে অভাব অর্থ দিচ্ছে, ব্যতীত অর্থ দিচ্ছে, অশুভ। যে অনাবৃষ্টি,
অনাদর, অনাবৃষ্টি মানে কি? বৃষ্টির অভাব। তাহলে অভাব অর্থ দিচ্ছে অনা উপসর্গটি। এরপর অনাসৃষ্টি। অনাসৃষ্টি কি অর্থ দিচ্ছে? ছাড়া বা ব্যতীত। অনাচার, অনাচার মানে কি? আচার ছাড়া যেটা, সেটাকে ছাড়া বলছে। আবার দেখো অনামুখ, যে অশুভ অর্থ। যে অনামুখ মানে কি? যাকে দেখলে ধরো যে প্রচলিত কুসংস্কার অনুযায়ী দিন খারাপ হয় কিংবা যার মুখ দেখলে মানুষের আহ, সমস্যা হয়, এগুলো যে কুসংস্কার আছে এগুলোকে বলা, সেই মানুষদেরকে বলা হয় অনামুখ। মানে এই যে অশুভ দ্বারা বোঝায় যে তাকে দেখলে অশুভ কিছু হবে। তাহলে আবার দেখো উপসর্গটা অভাব এবং বাজে। যেমন আকারা, আধোয়া, আলুনি, আচালা, আকাঠ, আচালা, এটা হলো অভাব। এখন খেয়াল করতে হবে যে এইখানে আমরা এই আটাকে গুরুত্ব দিয়ে পড়বো, এই আটাকে একটু আলাদা করে গুরুত্ব দিয়ে পড়বো। এবং অভাব অর্থে বা না অর্থে কি কি দিচ্ছে? আকারা, আধোয়া, আলুনি, আচালা, এই কয়টি শব্দ কি অর্থ দিচ্ছে? অভাব। এবং নিকৃষ্ট বা বাজে অর্থ দিচ্ছে আকাঠ, আগাছা এবং আকাম। এই অর্থ, এই শব্দগুলোতে কি অর্থ দিচ্ছে? বাজে বা নিকৃষ্ট। এইটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা তৎসম এবং বাংলা, তৎসম এবং বাংলা উপসর্গের মধ্যে এই উপসর্গটাকে আমরা কমন হিসেবে দেখেছি, যে উপসর্গ বাংলাতেও আছে, তৎসম বা সংস্কৃতিতেও আছে। যেহেতু বাংলাতেও আছে আবার তৎসম বা সংস্কৃতেও আছে, এজন্য এই উপসর্গটির এই যে শব্দগুলা, এইখানে যে শব্দগুলা দেয়া আছে, এখানে দিয়ে যে ৭টা শব্দ দেয়া আছে, এই ৭টি শব্দ তোমরা পড়ে ফেলবে যে এই শব্দগুলো হলো দিয়ে এই উপসর্গগুলোর এই শব্দ, এই ৭টা শব্দ, যে আকারা, আধোয়া, আলুনি, আচালা, আকাঠ, আগাছা এবং আকাম। এই ৭টা শব্দর বাইরে নরমালি পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়ে থাকে, এই যে সেগুলো হলো আসলে এই শব্দগুলোর মধ্যে থেকেই হয়, যদি এটা বাংলা হয়, আর না হলে তৎসমের মধ্যে থেকে হয়। সো এইটা হলো একটা সহজ বুদ্ধি। কিন্তু মূল কথা হলো যে এই যে কারা, ধোয়া, আলুনি, আল্লুনি, চালা কিংবা কাঠ কিংবা গাছ কিংবা কাম, এই শব্দগুলা কিন্তু বাংলা শব্দ। এবং বাংলা শব্দের পূর্বে যে উপসর্গগুলো বসে সেগুলোকে বলা হচ্ছে বাংলা উপসর্গ। এরপর আছে আর। আর দিয়ে কি বোঝায়? বক্র অর্থে, যে আর চোখে দেখো না, এই যে চোখ টেরা করে দেখছে, হ্যাঁ? এটাকে বলা হয় বক্র। আবার বলে আর নয়নে বা আর চোখে। এরপরে দেখো আধা বা প্রায়, আর মোরা। তারপরে আছে আর পাগলা। এরপর আছে বিশিষ্ট অর্থে আর কোলা, যে পাথালি কোলা। এরপরে আছে আর গড়া, যে আস্তাবল। আর গড়া মানে কি? আস্তাবল। এরপরে আছে আর কাঠি। এখানে এগুলো বিশিষ্ট অর্থ দিচ্ছে। তাহলে পরীক্ষায় অনেক সময় যদি বলা হয় যে আর কাঠি শব্দটিতে আর উপসর্গটি কি অর্থদোতনার সৃষ্টি করছে, তখন তোমাকে অপশনে দাগাইতে হবে যে এটা বিশিষ্ট অর্থ দিচ্ছে। তাহলে উপসর্গ ওগুলো আমরা কিভাবে পড়বো, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উপসর্গগুলো আসলে আমাদের কিভাবে পড়া উচিত। তাহলে আমরা সরাসরি পরের গুলো দেখি। আর এর পর আছে আন। আন কি অর্থ দিচ্ছে? না অর্থে দিচ্ছে আন করা, যে আন করা অর্থ না দিচ্ছে আবার বিক্ষিপ্ত অর্থে দিচ্ছে আনচান। এরপর আছে আব। আব হলো অস্পষ্টতা, অস্পষ্টতা, আবছায়া, আবডাল, হ্যাঁ? এই যে আব কি দিচ্ছে? অস্পষ্টতা। আবছায়া মানে কি? আমরা মানে অস্পষ্ট একটু। তো এইরকম আব হলো অস্পষ্ট অর্থ দিচ্ছে। সো এগুলা আমি পড়ে, পড়ে তোমাদেরকে দিচ্ছি। তার মানে এই না যে একবার পড়ার পরেই তোমার এটা মনে থাকবে। উপসর্গ যতটা না বুঝানোর, তার চেয়ে বেশি হলো নিজে পড়ার। সো তোমাকে এই ইনফরমেশন গুলো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে, বারবার পড়ার মাধ্যমে মনে রাখতে হবে। আমি শুধু বুঝাইয়া দিচ্ছি। সো মনে রাখার কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। তাহলে দেখো, এরপর ইতি দ্বারা আমরা ২ টি অর্থ দেখছি। যে ইতি, এ বা এর অর্থে বোঝায় যে ইতি কর্তব্য, ইতিপূর্বে। তারপর আছে ইতি দ্বারা পুরনো অর্থ বোঝায়, যেমন ইতিহাস, তারপর ইতিকথা। তাহলে ইতিহাস শব্দে ইতি উপসর্গ দ্বারা পুরনো অর্থ দেয়। তাহলে আমরা যেমনটি বলছিলাম যে এই এমসিকিউ গুলা কিভাবে হয়, কিংবা যদি বলে যে ইতি উপসর্গ পুরনো অর্থে ব্যবহৃত হয়েছে নিচের কোন শব্দে, সেই অপশনে যদি ইতিকথা কিংবা ইতিহাস থাকে, তাহলে সেই অপশনটা সেটা হবে। আশা করি তোমরা এই জায়গা থেকে কি ধরনের প্রশ্ন অ্যাডমিশনে হয় তোমরা সেটিও বুঝতে পেরেছো। এরপর দেখো উনো বা উনা। তা উনো মানে আমরা বলি কম, যেমন উনো পাজুরে। আবার ১৯ মানে কি? আবার ৪৯ মানে কি? ৫০ এর থেকে কম। তাহলে উনো মানে কম বোঝায়। তাহলে উনো একটাই অর্থ দিচ্ছে।
তো যেগুলোর এরকম ২টা ৩টা করে অর্থ দেয়, এগুলো আমাদের মনে রাখা একটু ঝামেলা হয়। কিন্তু যেগুলো আসলে একটাই অর্থ দেয় সেগুলো মোটামুটি ঠিক দেয়। যেমন উনপাজর। এরপর দেখো কদ। কদ একটাই অর্থ দিচ্ছে নিন্দিত। কদ যেখানেই বসবে সেখানেই নিন্দা বোঝাবে। যেমন কদবেল, কদর্য, কদাকার। এগুলো যেখানেই বসাবে কদ শব্দটি সব জায়গায় কি নিন্দিত অর্থ দেবে। এরপর কু। কু সবসময় নিন্দিত। হ্যাঁ? কু কু যেখানেই বসবে, কু উপসর্গযুক্ত প্রত্যেকটা জিনিস হইলো নিন্দিত অর্থ দেয়। তোমরা দেখবা যে ওই যে কুঅভ্যাস, কুকথা, কুনজর, তারপরে কুসঙ্গ, কুলক্ষণ, কুঅভ্যাস এরকম দুনিয়ার অনেক শব্দ আছে। যেই শব্দগুলার মধ্যে তুমি শুধু কু লাগায়া দিবা, দেখবা যে খারাপ হয়ে গেছে। আবার কুমিল্লা ভাইবো না। কুমিল্লা কিন্তু আবার কু উপসর্গ দিয়ে হয় নাই। ঠিক আছে? এরপর আছে নি। নি দিয়ে নাই বা নেতি অর্থ বোঝায়। যেমন নিখুঁত, আ আবার নিখোঁজ, নীলাজ, নিভাজ, নিরেট এগুলা। এখন দেখো আমরা ওই যে আ, সু, বি, নি তাহলে এখানে কিন্তু নিও দেখেছিলাম। সেখানে কি? নিও দেখেছিলাম। তাহলে নি দ্বারা এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমাদেরকে অত্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে। এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেন এটা গুরুত্বপূর্ণ বলো তো? কারণ যে এটা তৎসমতেও আছে। তাহলে যদি আমরা বাংলা নি দিয়ে বাংলা যে কয়টা শব্দ আছে সেগুলো যদি পড়ে থাকি, পড়ে ফেলি তাহলে এই বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা ইজিলি বলতে পারবো যে এগুলো তৎসমতে আছে। এরপর আছে পাতি। পাতি হলো ক্ষুদ্র অর্থে বুঝায়। যেমন পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, পাতকুয়া, পাতিনেতা এরকম অনেক শব্দ পাবা। পাতি সামনে বসাইলে সেখানে ছোট অর্থ দেয়। এরপর আছে ভিন্নতা, নাই বা নিন্দনীয় অর্থে। যেমন বিফল, বিফল, বিভুই, বিফল, বিফর। তাহলে কখনো তাহলে আমরা আ, সু, বি পাচ্ছি। এই যে বি তেও আমরা এই কয়টা শব্দ পড়ে ফেলবো। তাহলে এই শব্দগুলো কোথা থেকে? এগুলো হলো খাঁটি বাংলা উপসর্গ। সো খাঁটি বাংলা উপসর্গে বি দিয়ে এই ৩ টা শব্দ আছে। বি দিয়ে এই ৩ টা শব্দের বাইরে অন্য শব্দগুলো দেখলে আমরা নরমালি মনে করব যে এগুলো নরমালি সেগুলো তৎসম হওয়ার কথা। কারণ বইতে যে শব্দগুলো দেয়া থাকে এই শব্দগুলোর মধ্যেই উদাহরণ সৃষ্টি করা যায়। কারণ শব্দ দেখে সরাসরি সংস্কৃত বোঝা বেশ টাফ। কিন্তু তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো। এটা একটা শর্টকাট বলা যায় কিংবা একটা ফাঁকিবাজি বলা যায়। কিন্তু আসলে তোমাকে যদি তুমি এখন বাংলা শব্দ কোনগুলো, তৎসম শব্দ কোনগুলো এটার আসলে ডেফিনিশন অনেক বড়। তোমাদের আসলে এই স্টেজে এত সময়ও নেই। আ তোমাদের শুধু বাংলা তো আর সাবজেক্ট না, তাই না? সো এইজন্য আমরা এই ছোট একটা বুদ্ধি বের করেছি। ওকে, তাহলে বি পেয়েছি। ভর। ভর দিয়ে দেখো ভরপেট, ভরসাজ, ভরপুর, ভরদুপুর, ভরসন্ধে এটা দ্বারা পূর্ণতা বোঝায়। এবার আছে রাম। রাম দিয়ে বড় বা উৎকৃষ্ট অর্থে রাম ছাগল, তারপর রামদা এগুলো বুঝায়। দিয়ে সঙ্গ অর্থ বোঝায় বা স্বরাজ, সরব, সঠিক, সজোর এবং সপাট। এই যে এই শব্দগুলো। তাহলে আমরা এইখানে এই অর্থদোতনাগুলো দেখছি এবং উদাহরণগুলো দেখছি এবং কোন উপসর্গ দিয়ে কি শব্দ পাচ্ছি সেগুলো কিন্তু আমরা দেখছি। এরপর দেখো খাঁটি বাংলা আছে সা, সু, হা। তাহলে ওই যে সু আমরা আশু বিনীতে সুকে আমরা পেয়েছিলাম। তাহলে সু দিয়েও যে উত্তম অর্থে দেখবা যে কু আর সুর মধ্যে একটা পার্থক্য আছে। বিপরীত সুনজর, কুনজর। তাহলে সু এর বিপরীত হলো কু। দেখো এটা হলো উত্তম অর্থ দেয়। সু সবসময় কি অর্থ দেয়? উত্তম অর্থ দেয়। সু হলো সবসময় উত্তম অর্থ দেয়। তোমাকে এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা খাঁটি বাংলা উপসর্গের মধ্যে যে পেলাম যে এখানে অ, ঘ, জ, না, আ, আর, আন, আ, বীতি, কতকুনি, পাতি, বিপদ, রাম, শশা, সুহা এই শব্দগুলো দিয়ে যে আমাদের শব্দ তৈরির যে প্রসেস সেটা কিন্তু আমরা অলরেডি শিখে গেছি। তাহলে এইখানে তাহলে খাঁটি বাংলা উপসর্গ এইখানে আমরা কোন জিনিসটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়ব? সেটা হলো আ, সু, বি এবং নি। এই ৪ টা উপসর্গ দিয়ে এই ৪ টা উপসর্গ দিয়ে যে শব্দগুলো আছে এই উপসর্গগুলো দিয়ে এই উপসর্গ দিয়ে গঠিত শব্দগুলো পড়ে ফেলবো। ওকে, তাহলে আশু, বিনি এই কয়টা দিয়ে উপসর্গগুলো আমরা পড়ে ফেলবো। এরপরে আছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। ওই যে আমরা সেইম আমরা যে প্রসেসের মধ্যে দিয়েছিলাম
যে একটা উপসর্গ অনেক ধরনের অর্থ দেবে, সেই অর্থগুলো আমাদেরকে জানতে হবে। এবং শব্দ তৈরি আসলে বেশ কঠিন কিছু না। শব্দ তৈরি মোটামুটি সহজ আছে। কিন্তু ওই যে কি অর্থ দিচ্ছে এই জিনিসটা মুখস্থ রাখা, মনে রাখা বেশ কঠিন। এটা বারবার চর্চার বিষয়, বারবার শিখতে হবে। যেমন এটা প্রকৃষ্ট অর্থ আছে, খ্যাতি আছে, আধিক্য আছে, গতি আছে এবং ধারা বা পরম্পরা বা প্রগামিত আছে। যেমন প্রপৌত্র, প্রশাখা। এবার দেখো গতি অর্থে প্রবেশ, প্রস্থান, আধিক্য অর্থে প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার। এবার খ্যাতি অর্থে আছে প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব এবং প্রকৃষ্ট অর্থে দিচ্ছে প্রভাব, প্রচলন, প্রস্ফুট। তাহলে এই যে উপসর্গগুলো যখন অর্থ দোতনা দিচ্ছে যে কোন শব্দ কোন অর্থ দিচ্ছে এইটা আমাদের জানতে হবে এবং পড়তে হবে। এরপরে দেখো পরা। পরা উপসর্গটি আতিশয্য অর্থ দিচ্ছে, যেমন পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ, এরপর পরাক্রম এবং বিপরীত অর্থ দিচ্ছে যে পরাজয় এবং পরাভব। তাহলে পরা উপসর্গটি দেখতে দেখছি আমরা দুই ধরনের অর্থ দোতনার সৃষ্টি করছে। এরপরে অপ বিপরীত অর্থ দিচ্ছে নিকৃষ্ট, স্থানান্তর, অপকর্ম, তারপরে উৎকৃষ্ট এবং বিকৃত। আশা করি তোমরা এই যে শব্দগুলা এই কি কি অর্থ দিচ্ছে এবং কোন শব্দটি কোন অর্থে এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। এটা অ্যাডমিশনের জন্য এবং এইচএসসির জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটা মাথার মধ্যে রাখলে তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। এরপরে দেখো দেখো আমরা বাংলা উপসর্গগুলো দেখেছি প্রায় একটা করে উপসর্গ দিয়ে একটা অর্থ সৃষ্টি করে। কিন্তু এগুলো দেখো প্রত্যেকটা অনেকগুলো করে অর্থ সৃষ্টি করে। যেমন দ্বারা সম্মুখ রূপে, সম্মুখ, আধিক্য এবং মিলন এই ৪ টা অর্থ দিচ্ছে। আবার নিষেধ, অতিশয্য এবং অভাব, হীনতা, সম্যকভাবে, তারপরে নিম্নে, অল্পতা এই অর্থগুলা দিচ্ছে। তাহলে এই যে অর্থগুলা দিয়ে কি কি শব্দ হয় এগুলো আমাদের গুরুত্বপূর্ণ এবং এগুলো পড়ে ফেলতে হবে। এগুলো আসলে বুঝায় দেওয়ার কিছু নাই। কোন শব্দ যদি তোমার অপরিচিত মনে হয় সেগুলো তুমি অভিধান অভিধানে সার্চ করে তুমি পড়ে ফেলবে। আমরা যদি প্রত্যেকটা শব্দের অর্থ বলে দিতে যাই তাহলে আমাদের এই ক্লাসটা প্রায় ৬-৭ ঘন্টা হয়ে যাবে। তা আমাদের আসলে সেই সুযোগ নাই এবং তোমার এটা আসলে তোমার আগ্রহের জায়গা থেকে তুমি এটা শিখবে আশা করি। ওকে। এরপরে আছে অনু। দেখো অনুতে কি, কি বোঝায়? পশ্চাৎ, সাদৃশ্য এবং পৌনঃপুনিক সঙ্গ। আবার অভাব, নিশ্চয় এবং বাহির। আবার দূর, মন্দ, কষ্টসাধ্য এইটা বোঝায়। আবার দ্বারা বিশেষ, অভাব, গতি, অপ্রকৃতস্থ। এই যে শব্দগুলা আমরা দেখছি যে আশু, বিনি এই যে দিয়ে কিন্তু আমরা ওই যে বিফুই, বিফল, হ্যাঁ? এই শব্দগুলা পেয়েছি। কিন্তু আমরা যদি এখনো দিয়ে বিধৃত দেখি, যদি পরীক্ষায় আসে বিধৃত এই শব্দটিতে কোন উপসর্গ আছে? বাংলা নাকি তৎসম? অপশন যদি দুটোই থাকে তারপরেও কনফিউজড হয়ে যাবা যে দিয়ে তো বিভূই বিফলও হয়, আবার দিয়ে বিধৃতও হয়। এটা কোনটা কোথায় পড়েছিলাম? সো এই কনফিউশন দূর করার জন্য আমি যে গুলো বলেছি একটা ছোট একটা বুদ্ধি বলেছি যে ওই যে বাংলা যে কয়টা আছে আশু, বিনি দিয়ে ওই কয়টা শব্দ তুমি পড়ে ফেলো। তারপরের শব্দগুলোকে দেখলে তুমি ধরে নেবা যেগুলো তৎসম। আর তৎসম শব্দের পরিমাণ নরমালি বেশি। এটা একটা ওয়ে কিন্তু এটা দিয়ে সব হয় না। ওকে। এবার আছে সু। দেখো আশু দিয়ে আমরা পাচ্ছি এই যে এই শব্দগুলো দেখো সুনজর, আবার সুসাধ্য। একটা তৎসম একটা বাংলা। কিন্তু কিভাবে বুঝবো? ওই যে আমাদেরকে এটা বারবার প্র্যাকটিস করতে হবে জিনিসটাকে আমলে নিয়ে। এরপর আছে ঊর্ধ্বমুখিতা, অতিশয্য, তারপরে বিকাশ এবং অপকর্ম অর্থে। এরপর আছে অধিপত্য, উপরি, ব্যাপ্তি। তাহলে এই যে এটা পড়ে যাবে এই যে এখানে আমরা ৪ টা ভাগ পেলাম। এরপর দেখো প্রতি দিয়ে সদৃশ, বিরোধ, পৌনঃপুনিক, অনুরূপ কাজ বুঝাচ্ছে। আবার উপদ্বারা সামীপ্য, সদৃশ্য, ক্ষুদ্র, বিশেষ অর্থ দিচ্ছে। অভিদ্বারা সম্মুখ, গমন, তারপরে সম্মুখ বা দিক অর্থ বুঝাচ্ছে। একটা হলো সম্যক আর একটা হলো সম্মুখ। আরেকটা আছে যে অতিশয্য এবং অতিক্রম। দ্বারা ব্যাকরণের সূত্রে অর্থ বোঝায়। অপিনিহিতি উপসর্গ এটা দ্বারা এই যে একটাই জিনিস বুঝাচ্ছে ব্যাকরণের সূত্র হচ্ছে অপিনিহিতি। শব্দের অর্থ হলো আগে, নিহিতি মানে অবস্থান। এরপরে দেখো দিয়ে আছে। দিয়ে ৩ টা আছে। দিয়ে ৩ টা কি, কি? পর্যন্ত, ঈষৎ এবং বিপরীত। তাহলে আমরা আভাস দেখেছি, আবার আচালা দেখেছি, আলুনি দেখেছি, আকারা দেখেছি। তাহলে আলুনি কিংবা আকারা আর আভাস একটা হলো তৎসম আরেকটা হলো বাংলা। সো এটা তোমার বারবার প্র্যাকটিসের মাধ্যমে তোমার মাথার মধ্যে
রাখতে হবে। তাহলে বাংলা এবং তৎসম উপসর্গগুলো শেষ। এরপরে আমরা ফার্সি উপসর্গগুলো দিচ্ছি। দেখো, কার দর না নিম, এইখানে একটা টান দিবা, তারপরে ফি বদ বে বর্ব কম। দেখো, এটা তুমি একটা নরমাল একটা মানে বাক্য ধরে তুমি মুখস্থ করবে। কার দর না নিম ফি বদ বে বর্ব কম। এই যে কার দর না নিম ফি বদ বে বর্ব কম। তুমি তোমার হয়তোবা মনে থাকবে না প্রথম, কিন্তু তুমি বারবার বলবা বাসার মধ্যে। আম্মুকে গিয়ে বলবা কার দর না নিম ফি বদ বে বর্ব কম, যে তুমি এতক্ষণ ধরে কি করো, রান্না হয়নি? ক্ষুধা লাগছে। তো তুমি একটা আলগা অর্থ বানায় নিবা। ঠিক আছে? বারবার বলবা। বন্ধুকে বলবে, "দোস্ত কার দর না নিম ফি বদ বে বর্ব কম।" সো এভাবে বলতে তুমি জিনিসটা দেখবা যে এটা মজায় তোমার মাথার মধ্যে ঢুকে গেছে। কখনো কোনো গল্প দিয়ে মনে রাখতে গিয়েও না। গল্পগুলো মনে রাখতে গেলে আমাদের অনেক গল্প আছে এরকম। পরে দেখে গল্প মনে রাখার গল্প লাগবে। তো আমি এটাকে নিষেধ করছি না। কিন্তু যদি তোমার আসলে এভাবে মনে থাকে তাহলে গল্প দিয়ে মনে না রাখাই বেটার। কারণ ওইটা আরেকটু বেশি মেমোরি নেয় এবং টাইম নেয়। ঠিক আছে? উম তাহলে আমরা এখানে সরাসরি পড়ছি কার দর না নিম ফি বদবে বর্ব কম। তাহলে এগুলো কি অর্থ দিচ্ছে? এই যে কারখানা, এটা একটা কাজ অর্থ দিচ্ছে। আবার দর, মধ্যস্থ বা দরপত্তনি, দরপাট্টা এবং দরদালান, এগুলো দ্বারা কি বোঝায়? মধ্যস্থতা বা অধীন অর্থে। এরপরে আছে না, যেমন নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক, এই শব্দগুলো দ্বারা কি বোঝাচ্ছে? না অর্থ দিচ্ছে। এরপরে নিম, নিম মানে ওই যে নিম গাছ না? নিম রাজি মানে কম রাজি। এখানে কম বা আধা অর্থ দিচ্ছে। যেমন নিম খুন, তারপরে আছে নিম মোল্লা, যে অর্ধেক মোল্লা। ঠিক আছে? এই যে আধা অর্থ দিচ্ছে কিংবা কম অর্থ দিচ্ছে, এটাই হলো নিম। এরপর আছে ফি। ফি বলতে প্রতি। ফি বলতে প্রতি বোঝায়, যে ফি রোজ, ফি হপ্তাহ, ফি বছর, ফি সন, ফি মাস। এই ফি মানে প্রতি। ফি রোজ মানে কি? প্রতিদিন। আবার ফি হপ্তাহ মানে কি? প্রতি সপ্তাহ। এভাবে এই শব্দগুলা বোঝে। এবার হচ্ছে বদ। দেখো, বদমেজাজ, বদরাগী, বদমাস, বদহজম, বদনাম, এভাবে বদ উপসর্গগুলো বসে। আবার বে না অর্থে দিচ্ছে। আবার বর বাইরে এবং মধ্যে অর্থে দিচ্ছে বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ। এরপর আছে বদি আছে শহীদ, বমাল, বমাম, তারপরে বকলম, জড়িত অর্থ। এরপর আছে কম অল্প অর্থে দিচ্ছে কমজোর, কমবখত, কমপোক্ত। তাহলে এই যে শব্দগুলো আছে কার্দন নানিম ফি পদবে, এগুলো কি কি শব্দ তৈরি করতেছে এইটা তো তুমি সহজেই মনে রাখতে পারবে। কিন্তু কি অর্থ দিচ্ছে এইটা মনে রাখা একটু জটিল, কিন্তু এটা মনে রাখা খুবই দরকারি এবং প্রয়োজনীয়। তাহলে এটা আশা করি তোমরা পড়ে ফেলবে। বারবার অনুশীলনের মাধ্যমে তোমাকে এটা মুখস্থ করতে হবে, আত্মস্থ করতে হবে। এছাড়া উপসর্গ বুঝা মানে অর্থদ্যোতকতা পড়ার কোনো উপায় নাই। তুমি শব্দ দেখে হয়তো আন্দাজ করতে পারবে, কিন্তু তোমার অপশনগুলা বেশ কাছাকাছি থাকবে, যে কারণে আসলে সহজে তুমি বুঝতে পারবা না। এরপরে দেখো আরবি উপসর্গ যোগে শব্দ গঠন। আরবি উপসর্গ যোগে শব্দ গঠন দেখো আম, খাস, লাগর। আম দিয়ে সাধারণ অর্থে আম দরবার, আম মুক্তার, আম জনতা আমরা যেটা দেখি। তারপরে খাস, খাস মানে বিশেষ অর্থে খাস মহল, খাস খবর, খাসকে আমরা বলি আরে খাস একটা খবর আছে। তাহলে এই যে খাস খবর দ্বারা কি বোঝাচ্ছে? এটা বিশেষ অর্থ দিচ্ছে। আবার লা আছে, লাজবাব, লাখারিজ না অর্থে। যে লাজবাব, কোনো জবাব নেই। লাখারিজ খারিজ করে দিচ্ছে। তারপরে লাওয়ারিস, তারপরে কোনো ওয়ারিশ নাই। তারপরে আছে লাপাত্তা। লাপাত্তা মানে কি? কোনো পাত্তা নাই। মানে খুঁজে পাওয়া যাইতেছে না। এরপর আছে গড়। গড় বলতে অভাব বোঝায়। যেমন গড় হাজির, তারপরে গড়মিল, গড়াজি। তাহলে এই যে অভাব বোঝাচ্ছে। তাহলে আরবি উপসর্গগুলোও ঠিক ওই উপসর্গের মতো কাজ করছে, এবং এই উপসর্গগুলো অর্থদোতনার সৃষ্টি করছে, এবং উপসর্গের কাজই হলো অর্থদোতনার সৃষ্টি করা এবং নতুন অর্থ সৃষ্টি করা। এরপর আছে ইংরেজি উপসর্গ। দেখো, ফুল, হাফ, হেড, সাব। ফুল পরিপূর্ণ। আমরা আমরা এগুলো শব্দ অহরহ ব্যবহার করি। ফুল হাতা, ফুল প্যান্ট, ফুল শার্ট, ফুল সিনেমা। তুমি ফুল প্যান্ট, অনেক কিছু ফুল দিয়ে তুমি বলতে পারবা। এরপর আছে হাফ। হাফ দিয়েও তুমি একদম ডজন খানেক ৫০-৬০ টা শব্দ তুমি বলে ফেলতে পারবা। এরপর আছে হেড। তুমি সবকিছুর আগে হেড লাগায় দিয়ে দেখো যে সুন্দর লাগতেছে শুনতে। মানে ওগুলো প্রধান। এরপর আছে সাব। সাব মানে অধীন। সাব অফিস, সাব জজ, সাব ইন্সপেক্টর। তাহলে এটা অধীন অর্থ বোঝায়। সাব দ্বারা অধীন অর্থ বোঝায়। তাহলে এই যে এখানে আমাদের অর্থদ্যোতকতাটাকে আমাদের গুরুত্ব দিতে হবে সব ক্ষেত্রেই। এরপর আছে আমরা শুরুতেই হিন্দিটাকে দেখে আসছিলাম, যে আমাদের হিন্দি প্রত্যেক অর্থে বোঝায় হর রোজ, হর মাহিনা, হর কিসিম, হর হামেশা। আবার বিবিধ অর্থ দিচ্ছে হরেক রকম, হরেক খাবার। তাহলে এই যে এইগুলো আমরা দেখলাম, এরপরে আমরা সরাসরি বোর্ড প্রশ্নে চলে যাই, যে বোর্ড প্রশ্ন আসলে কি রকম হয়।
তাহলে প্রথমে একটা বোর্ড প্রশ্ন দেখি যে উপসর্গের স্বাধীন কোনো অর্থ নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। এটার 5 মার্ক হলো 5, মূলত 5 থাকে, 5 মার্কের একটা প্রশ্ন থাকে, 5 মার্ক। এটা কোথায় এসেছে? কুমিল্লা বোর্ড 2024। তাহলে দেখো কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছে। চট্টগ্রাম আবার উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এইটা দুইটা একই, দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। দেখো এটা কতগুলো সালে এসেছে, 17 সাল, 23 সাল, 19 সাল, 23, 24, বলতে গেলে প্রতি বছরে আসে। এখানে তো কয়েকটা দেয়া হইছে। এই যে 17 সালের আগে থেকে আরো প্রতি বছর এই প্রশ্নটা আসে। তাহলে এই প্রশ্নের ব্যাখ্যা তুমি কিভাবে দিবা? তাহলে এই প্রশ্নের ব্যাখ্যা একদম শুরুতে আমরা আলোচনা করেছিলাম যে এই যে এখানে যে আলোচনা করেছি তুমি ঠিক এইভাবে দিবা। যে প্রথমেই তুমি বলবা যে উপসর্গ হলো কিছু অর্থহীন শব্দাংশ, অর্থহীন শব্দাংশ যা মূল শব্দের পূর্বে বসে নতুন অর্থ সৃষ্টি করে, তাকে কি বলে? উপসর্গ বলে। এখন এইটা বলার পরে তুমি ওই ছকটা দিবা। আমি যেখানে এখানে দিলাম যে এই যে ছকটা আছে এখানে, এটা আঁকায় দিবা যে হার, তার আগে বি লাগায় দেখবে বিহার, হারের আগে পরি লাগায় আছে, এইভাবে লাগিয়ে তুমি এই স্ট্রাকচারটা দেখানোর পরে তুমি বলবা যে দেখেন যে ওই হার শব্দের আগে বি লাগিয়ে বিহার হইছে, পরি লাগিয়ে পরিহার হইছে। তো এইভাবে আসলে তুমি এই কোশ্চেনটা কমপ্লিট করে ফেলতে পারবা। তারপরে বলবা যে এই যে আ যে হারের সাথে হার নরমাল একটা শব্দ, কিন্তু বি এর কোনো নিজস্ব অর্থ নেই। সো আমরা বলতে পারি যে উপসর্গের স্বাধীন কোনো অর্থ নেই কিন্তু এই বি শব্দের পূর্বে বসে এটা একটা অর্থদ্যোতনা সৃষ্টি করছে। পরিত্যাগ, একটি উপসর্গ যার নিজের কোনো অর্থ নেই কিন্তু ত্যাগের শুরুতে বসে এই অর্থের পরিপূর্ণতা সাধন করেছে। এইভাবেই আসলে উপসর্গ কাজ করে। তো ৫ মার্কের জন্য কিন্তু তুমি ৫ মিনিট সময় পাবা। আবার রসিয়ে কষিয়ে আরামে বিরামে তুমি ১০ মিনিট ধরে এই একটা প্রশ্নের উত্তর লিখো না। কারণ এটা সময় কম। মানে ৫ মিনিট সময় পাবা ৫ মার্কের জন্য। এর বেশি সময় নিতে গেলে কিন্তু তোমার পরীক্ষা অন্য ইয়ার জন্য ক্ষতি হয়ে যাবে। এরপরে আছে উপসর্গ কাকে বলে? আমরা যেটা বলেছি কিছু অব্যয়সূচক শব্দাংশ যা পুরনো শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে। এরপরে আছে অনু ও পরি উপসর্গ দুটি করে গঠন করে। তাহলে অনু দিয়ে তুমি একটা শব্দ, দুটি শব্দ গঠন করো। অনুমান, তারপরে অনুযোগ, ২ টা শব্দ গঠন করেছে। তারপর পরি দিয়ে পরিণাম, হ্যাঁ? তারপরে পরিভাষা। তাহলে এখানে ২ টা করে শব্দ পেয়ে গেছো এবং উপসর্গ কাকে বলে? এটা সহজ। তাহলে এটা চট্টগ্রাম বোর্ডে এসেছে। তাহলে তুমি দেখবা যে পেরে যাচ্ছ। এরপরে দেখো উপসর্গের সংজ্ঞা দাও, বিদেশি উপসর্গ ব্যবহার করে ৫ টি শব্দ গঠন করো। তাহলে বিদেশি শব্দ তোমার যদি একান্তই মনে না থাকে কার, দর, না, নেম, ফি, পদবি, বর্বকম। তুমি তো ইংরেজি এই হাফ, হেড, ফুল, সাব, তারপরে গড়, তারপরে আম, খাস, লাগর, এই যে কয়েকটা শব্দ তো তুমি অন্তত মাথার মধ্যে পারবা। এই যে গড় দিয়ে গড় হাজির, আম দিয়ে আম মোক্তার, আম জনতা, তারপরে হাফ দিয়ে হাফ শার্ট, ফুল দিয়ে ফুল শার্ট, হেড দিয়ে হেডমাস্টার। তো এভাবে তুমি ৫ টা প্রশ্ন ইজিলি তুমি লিখে ফেলতে পারবা। এবং উপসর্গের সংজ্ঞা তো আমি যেটা বলেছি। এবার হচ্ছে উপসর্গ কাকে বলে? উপসর্গ প্রয়োজনীয়তা আলোচনা করো। দেখো উপসর্গ প্রয়োজনীয়তা কি? নতুন শব্দ তৈরি করা। আমি যেটা বারবার বলেছি। এবং উপসর্গের সংজ্ঞা দাও। বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা লেখো। ওই যে বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা, উপসর্গ যে ৫ টা আ টাইপ চেঞ্জ করে, যে উপসর্গ নতুন অর্থ দিচ্ছে, উপসর্গ অর্থ সংকোচন করছে এবং অর্থের প্রসারণ করছে, অর্থের পরিপূর্ণ করছে এবং অর্থর পরিবর্তন করছে। যে ৫ টা অর্থ, মানে ৫ টা ভাবে উপসর্গ কাজ করে এবং এভাবে দেখবে যে বাংলা ভাষার শব্দগুলোকে আরো এনরিচ করতে, নতুন শব্দ তৈরি করতে উপসর্গ কাজ করে। তাহলে এটা তুমি লিখে দিতে পারবা। সো এই প্রশ্নগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। এগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা পড়ে ফেলেছি। এবার দেখো বোর্ড প্রশ্ন আছে আরো। বোর্ড প্রশ্ন কেমন? যে উপসর্গ কাকে বলে? প্র, পরা, অপর, সম, নি, অ্যা উপসর্গগুলো প্রত্যেকটি দ্বারা একটি করে শব্দ গঠন করে। আমি শুরুতে যখন পড়াচ্ছিলাম তখন বলছিলাম যে, এই যে এর সব কয়েকটা উপসর্গ দিয়ে বলতে পারে, যে এই উপসর্গগুলো দিয়ে বলতেছে যে প্র দিয়ে তুমি এখানে প্রধান লাগায় দিতে পারো। ধান শব্দের আগে প্র লাগায় প্রধান হইছে। অপ দিয়ে অপসংস্কৃতি বা অপরূপ, অপনয়ন। তারপর দিয়ে কি? আভাস, আচালা, আলুনি, আকাঠ। আবার সম দিয়ে এভাবে নি দিয়ে তুমি অনেক শব্দ তৈরি করতে পারবা। এগুলো আসলে তোমার কাছে কোনো ব্যাপারই না। শব্দ তৈরি করা তোমরা সহজেই পারবা। রাইট? ওকে। এরপরে আমরা দেখি বহু নির্বাচনী প্রশ্ন। এগুলো আমরা দেখেছি বোর্ড প্রশ্ন। মানে তোমার এইচএসসির জন্য। এবার নির্বাচনী প্রশ্ন আমাদের এইচএসসি তো বহু নির্বাচনী নাই। তাহলে উপসর্গের বহু নির্বাচনী আসলো কোথা থেকে? হ্যাঁ, উপসর্গ বহু নির্বাচনী আসছে। এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ সেশনের বি ইউনিটের একটি প্রশ্ন, যে কোন শব্দতে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে? এই যে আমি প্রথমেই বলছিলাম যে ওই যে তারপরে সু,
বি এবং নি। এই যে এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এটা কিন্তু মানে আমাদের বানানো কোনো প্রশ্ন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ সেশনে বি ইউনিটের একটা প্রশ্ন। তাহলে আমরা যে বলছি যে কোনটি খাঁটি বাংলা উপসর্গ দেখো অ, আ। তাহলে আমরা বলছি আশুবিনি। তার মানে আ। আ কিন্তু বাংলার মধ্যেও আছে, আবার তৎসম বা সংস্কৃতের মধ্যেও আছে। এই যে কমন। এখন তুমি বলো তো যে এখানে কোনটা খাঁটি বাংলা উপসর্গ? এই যে গড়। তোমাকে জানতে হবে গড়। ওই যে কার্দন না নিম পিপদ্মে বর্বকম ওর মধ্যে গড় আছে কিনা? আবার আম খাস লাগর ওর মধ্যে গড় আছে কিনা? কোথায় গড় আছে? তাহলে এটা ফার্সি। আবার অজানা, অজানা। এখানে অজানা এটা আমরা কোথায় পড়েছি? এরপরে দেখো বেমালুম এটা কোন উপসর্গ? আবার আভাস এটা কোন উপসর্গ? তাহলে দেখো তুমি খাঁটি বাংলা উপসর্গ কিন্তু কিন্তু এখানে আছে। এখন আভাস, আভাসের দ্বারা কি বোঝাচ্ছে? এই যে দেখো আমরা কিন্তু কনফিউজড। রাইট? আমরা এতক্ষণ কিন্তু এই যে বোর্ড প্রশ্ন যখন সলভ করছিলাম তখন কিন্তু সহজেই আমরা বুঝে ফেলছিলাম যে কিভাবে লিখব। কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে তখন দেখো যে এখানে দিয়ে কিন্তু খাঁটি বাংলা উপসর্গেও আছে আবার তৎসমতে আছে। অনেকেই ঠাস করে মনে করতে পারে যে আভাস হলো তৎসম বা খাঁটি বাংলা উপসর্গ। মনে করতেই পারে। কারণ এটা খাঁটি বাংলার মধ্যে আছে। আবার আছে। এই ২ টা তো আগেই বাদ। কারণ গরমিল এটা তো আমখাস লাগর এটা আরবির মধ্যে আছে। আবার বেমালুম কার্দন না নিম ফি বদ বে বর্বকম এই যে বে আছে। তাহলে এটা ফার্সি, এটা হলো আরবি। তাহলে দেখো এটা হলো ফার্সি, এটা হলো কি? আরবি। তাহলে এই ২ টা বাদ। এখন দেখা হলো এবং দিয়ে। দিয়ে বাংলাতেও আছে, তৎসমতেও আছে। দিয়ে কিন্তু তৎসমতে নাই। তার মানে এইটা তৎসম হওয়ার সম্ভাবনা নাই। এখন এইটা যেহেতু আরবি, এটা ফার্সি, এইটা যেহেতু তৎসম হওয়ার সম্ভাবনা নাই, তাহলে এইটা আর তৎসম হওয়ার সম্ভাবনা শতভাগ হয়ে গেল। কারণ কি একই সাথে ২ টা তৎসম এখানে দিচ্ছে না। এবং আমরা ওই যে দেখেছিলাম দিয়ে আলু নিয়ে আকাট ওইখানে কিন্তু আভাস শব্দটি ছিল না। কিন্তু আমরা যখন তৎসমের মধ্যে দিয়ে পড়ছিলাম তখন সেখানে আভাস ছিল। তার মানে এটা কি? এটা হলো তৎসম। চেয়েছে কি? খাঁটি বাংলাতে খাঁটি বাংলা চেয়েছে। তার মানে এইটা হলো খ নাম্বার। এটা হলো সঠিক উত্তর। তাহলে তুমি দেখো বিশ্ববিদ্যালয়ে যে এমসিকিউ গুলো হবে সেগুলো কিন্তু বেশ ক্রিটিক্যাল। তুমি জানবা, তুমি জিনিসটা পড়বা। কিন্তু তারপরেও তুমি কনফিউজড হয়ে যাবা। সো এই কনফিউশন যাতে না আসে সেজন্য আমি যে বুদ্ধিগুলো দিছি পুরা ক্লাসে এগুলো মাথার মধ্যে রাখতে হবে। এরপরে দেখো শব্দের আগে বসে কে? আমরা যেহেতু উপসর্গের ক্লাস করতেছি। এখন দেখো জেইউ তে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়তে আসছে, আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়তে আসছে। তাহলে এটা কোন অনুসর্গ? নো, উপসর্গ। এটা অবশ্য পারবা। এটা একটু সোজা হয়ে গেছে না? তাই না? এরপর আছে বিধবা শব্দের বি উপসর্গটি কি অর্থে প্রযুক্ত? ওই যে আমি যে বারবার বলছিলাম যে অর্থদ্যোতকতা বারবার গুরুত্বপূর্ণ। যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটের ২৩-২৪ সেশনে আসছে। যে দেখো ইতিবাচক অর্থে বি, ধবা শব্দের সাথে বি। এখানে কি অর্থ দিচ্ছে? আবার নেই অর্থ, বিশেষ অর্থ, উৎকৃষ্ট অর্থ। আচ্ছা বিধবা দ্বারা কি উৎকৃষ্ট কিছু বোঝায়? আবার দেখো ইতিবাচক, নেই, বিশেষ। বিধবা, বিধবা দ্বারা কি বিশেষ কিছু বুঝায়? এটা তো স্বাভাবিক জিনিস। মানুষের হাসব্যান্ড মারা যেতেই পারে। বিধবা মানে কি স্বামী যার নেই, স্বামীর অনুপস্থিত নেই। তাহলে ইতিবাচক, এটা না থাকা কি ইতিবাচক? আবার বিশেষ অর্থ দিচ্ছে? এটা তো নরমাল। আবার দেখো উৎকৃষ্ট অর্থ, এটা কি অনেক ভালো কিছু বুঝায়? না, কেউ বিধবা হইতে চায়? ব্যাপারটা এমন না। তাহলে নেই অর্থ। তাহলে এই যে শব্দটা দ্বারা নেই অর্থ দিচ্ছে। তাহলে তোমার ওই অর্থদ্যোতকতা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই এমসিকিউ সলভ করে আমরা কি বুঝলাম? যে এইখানে অর্থদ্যোতকতাটাই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ আমরা শুরুতেই পড়েছি উপসর্গের কাজ কি? বর্ণ সংস্করণ, জ্যোতিস্থাপন, নতুন শব্দ গঠন, ভাবের পার্থক্য নিরূপণ। তাহলে এইগুলো অপশন দেখে নিশ্চয় বুঝতে আর অসুবিধা নাই। কি? নতুন শব্দ গঠন। এটা তো নরমাল। ওকে। এরপরে আছে উপসর্গটি কি? আমরা ওই যে গ, জ, না, আ, রা, না, আবৃত্তি, কত, গুণী, পাতি, বিবর, রাম, স, স, সুহা। এই যে ২১ টা উপসর্গ দেখেছি এর মধ্যে কিন্তু নাই। আবার কাদ্দর, না, নিম, ফি, পদ্মে, বর্বকম কিংবা আম, খাস, লাগর কিংবা ধরো যে হরেক কিংবা হাফ হেড ফুল সাপ কোথাও নাই। কোথায় আছে তাইলে?
প্রপরা অপসমনী। তাহলে ওই যে এটা হলো তৎসম উপসর্গ। এটা মুখস্থের বিষয়। তাহলে আমি তোমাদেরকে যে টপিকগুলো বলেছি সেগুলো আশা করি তোমাদের মাথার মধ্যে থাকবে। আমরা উপসর্গ কি, কি পড়বো সেই বিষয়গুলো বিস্তারিত বলেছি। আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করেছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করেছি। এই বিষয়গুলো মাথায় রেখে তুমি তোমার পড়াশোনাকে চালিয়ে নাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার আগে মাথায় রাখতে হবে যে উদ্ভাসিত আলোর মাঝে দেখো তোমার মুখ। জীবন মানে সংগ্রাম আর বিজয় মানে সুখ। তোমাদের সাথে দেখা হবে বিজয় সেই প্রত্যাশা রাখি। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।